আশি যুগল প্রেম পর্ব 12। আকাশের কোণে মস্ত চাঁদ, চাঁদটা আজ বড্ড চঞ্চল। ভেজা তুলোর মতো আদুরে মেঘগুলোর সাথে তার কত লুকোচুরি খেলা। আশেপাশের কোনো অ্যাপার্টমেন্ট থেকে ভেসে আসছে ক্ষীণ বেহালার সুর, করুণ সুর। এর আগে কখনো সুরটা কানে আসেনি সুব্রতার। তবে কি বিল্ডিংয়ে নতুন কেউ এসেছে? হয়তো এসেছে, নয়তো নয়। সুব্রতা বারান্দার রেলিংটাতে মাথা ঠেকিয়ে উদাস চোখে তাকালো। স্নিগ্ধ চোখ জোড়া মেলে মস্ত চাঁদটির দিকে তাকাতেই পূর্ণিমার কথা মনে পড়ল সুব্রতার। চারদিকে কি ধবধবে জ্যোৎস্না। আচ্ছা, আজ কি তবে পূর্ণিমা? সুব্রতা অনেক ভেবেও পূর্ণিমার তারিখটা মনে করতে পারল না। প্রথম কৈশোরে হুমায়ুন আহমেদের জ্যোৎস্না বিলাসের প্রেমে পড়ে পূর্ণিমা গণনাটা শিখেছিল সে। তারপর সে অনেক বছর কেটে গেল, পূর্ণিমার দিন গণনা করা হয় না। কিন্তু আজ হঠাৎ এই গণনাটাকে ভীষণ প্রয়োজনীয় বলে মনে হচ্ছে তার। সুব্রতা তার তুলতুলে গোলাপি আঙুলগুলো বারান্দার গ্রিলের ফাঁকে ঢুকিয়ে পেছনের দিকে শরীরটা ছেড়ে দাঁড়ালো। সাথে সাথে বেনুনির পেছনে বেরিয়ে আসা চুলগুলো ঝুলে পড়ল পেছনের দিকে। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করে তীক্ষ্ণ শ্বাস টেনে নিল সুব্রতা। মনটা ভীষণ জ্বলছে তার, একদমই উঠতি কিশোরীদের মতো ছটফটানোতে ফেটে যাচ্ছে বুক। এই তো সেই দিনও হাজারো অযৌক্তিক বানোয়াট যুক্তিতে মাকে পরাস্ত করে তৃপ্তির হাসি হাসত সুব্রতা। কিন্তু আজ হঠাৎ করেই থমকে গেল সব। বেহায়া মনটা মায়ের ধীর যুক্তির পেছনে ছুটল না, ঘাপটি মেরে বসে রইল। সাড়া দিল না, একটুও না। শুধু এক আড়ষ্ট বৃষ্টি হানা দিল তার চোখে। শেফাদের বাসা থেকে ফিরে আনন্দে উচ্ছ্বাসিত ছিল প্রতিটি মুখ। গন্তব্য এখন হাতের নাগালে, এই ভাবনাটাও ছিল প্রবল। 5 বান্ধবীর অদ্ভুত সব পরিকল্পনার কথা ভেবে অল্প একটু হাসল সুব্রতা। ভাবতে লাগলো বিকেলে ঘটে যাওয়া ঘটনাগুলো একের পর এক। অদ্ভুত উত্তেজনায় কাটা হয়ে উত্তরা থেকে সরাসরি ধানমন্ডিতে। সুব্রতার বাসায় এসে হানা দিল 5 জন। একজনও বাড়ি ফেরার নাম মুখে নিল না, মনের ভুলেও না। দীর্ঘ জ্যাম পেরিয়ে এতটা পথ আসতে কেউ একটু ক্লান্তও হলো না। সারা শরীরে বয়ে যেতে লাগলো উত্তেজনা, তীব্র উত্তেজনা। তারপর কি হবে, কি হবে তারপর? সূর্যের তেজটা তখন কমে এসেছে। চারিদিকে নরম আলো আলোকিত হচ্ছে আসরের তীক্ষ্ণ মধুর আজানের সুর। এই অসময়ে ঘেমে নিয়ে একঝাঁক বান্ধবী নিয়ে বাসায় ফেরায় ভ্রু কুঁচকালেন রাদিবা আহমেদ। মেয়ের মতিগতি দিন দিন ভয়ানক থেকে ভয়ানক বলে মনে হচ্ছে তার। রাদিবা আহমেদ দরজা ছেড়ে সরে দাঁড়াতেই সব কয়টা একরকম দৌড়ে গিয়ে ঢুকলো সুব্রতার রুমে। তাদের এই স্বভাবটা রাদিবার ঠিক ভালো লাগলো না। কিছুক্ষণ কপাল কুঁচকে নিষ্পলক তাকিয়ে থেকে বিড়বিড় করতে করতে নিজের শোবার ঘরে ঢুকে গেলেন তিনি। আসরের আজান পড়েছে, নামাজের ব্যাপারটা না থাকলে মেয়েদের দরজায় নিশ্চিত কান পাততেন সে। কি এত ছাইপাশ গল্প তাদের! কোনো রকম চোখে মুখে পানি ছিটিয়ে বিছানায় গোল হয়ে বসলো তারা। সবার বুক ছিঁড়ে বেরিয়ে এলো একখণ্ড ক্লান্তির নিঃশ্বাস। অর্পণ ধৈর্য রাখতে না পেরে বলল, ধুর, এভাবে রোবটের মতো বসে আছি কেন সবাই? ফোনটা লাগা। সবাই দ্বিধাভরা দৃষ্টি বিনিময় করল। অর্পণ অধৈর্য হয়ে বলল, নয়তো আমায় দে, আমি ফোন দেই। ফোনটা ধরলেই বলবো, জানো কেমন আছো সোনা? অর্পণের কথায় ভ্রু কুঁচকে তাকালো সুব্রতা। তনয়া ফিক করে হেসে ফেলল। পুষ্পী আর প্রমা মুখ টিপে হাসল। সুব্রতার রাগী মুখ দেখে এবারের মতো ক্ষমা করে দিলাম এমন একটা ভাব নিয়ে বলে উঠল অর্পণ, আচ্ছা জানো বাদ, দুলাভাই ডাকবো। ফোনটা ধরলেই বলবো, দুলাভাই কেমন আছেন গো নটি বয়। অর্পণের মুঠভঙ্গি আর কথায় এবার আর হাসি আটকানো সম্ভব হলো না। তিনজনে খিলখিল করে হেসে উঠল। তনয়া হাসতে হাসতে শুয়েই পড়ল। ডান চোখের কোণে মুহূর্তেই এক বিন্দু জল চিকচিক করে উঠল। প্রেমা হাসি চেপে বলল, এই অর্পণ, আছে বরং এই গানটা গাস। ভাই সাহেব আমার জানের জান, ভাই সাহেব আমার প্রাণের প্রাণ, ভাই সাহেব রে না দেখিলে বাঁচে না পরাণ। সুব্রতা ফুঁসে উঠে বলল, তার চেয়ে বরং তুই এই গানটা গা প্রমা। কালাচান আমার জানের জান, কালাচান আমার প্রাণের প্রাণ, কালাচান রে না দেখিলে বাঁচে না পরাণ। এটা তোর জন্য বেশি পারফেক্ট। আশ্চর্য, তুই এর মধ্যে ওনাকে টানছিস কেন? সাথে সাথে সবাই সুর তুলে বলে উঠল, ও ওনাকে। প্রেমা কিছু বলতে গিয়েও কথাটা গিলে নিয়ে মুখ ফুলিয়ে বসে রইল। পুষ্পী এবার গলা খাকারি দিয়ে বলল, এখন মজা টজা বাদ দে, উত্তেজনায় আমার মাথা ফেটে যাচ্ছে। তাড়াতাড়ি ফোনটা লাগাতো সুবি। সুব্রতা জিহ্বা দিয়ে নিচে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে বলল, কিন্তু ফোনটা রিসিভ করলে কি বলবো? আমার খুব নার্ভাস লাগছে। অর্পণ বিরক্তিতে হাত উল্টে বলল, কি বলবি মানে? তোর এটাতেও কনফিউশন? ডিরেক্ট ফোন লাগাবি। ফোনটা তুললেই বলবি, হেই সাদাব, আমি সুব্রতা,
তোমাকে আমার অনেক ভালো লাগে, চলো ডেটিংয়ে যাই। অর্পণের কথায় সবাই বিস্ফোরিত চোখে তাকালো। অর্পণ চোখ ঘুরিয়ে ডান হাতে ভ্রু চুলকিয়ে বলল, কোনো সমস্যা? সবাই কয়েক সেকেন্ড নীরবতা পালন করে একসাথে চিল্লিয়ে উঠে বলল, ডেটিংয়ে? অর্পণ থতমত খেয়ে বলল, তাহলে কাজী অফিসে? পুষ্পি মুখ ঝামটি দিয়ে বলল, তোর মাথায়। সুব্রতার বর্ণনা শুনে বুঝতে পারছি না যে সাদাব ভাইয়া একজন জেন্টলম্যান, সো ওনার সাথে ওনার ওয়েতেই কথা বলতে হবে, ভদ্রভাবে। কিছুক্ষণ সবাই গভীর চিন্তা ভাবনায় মত্ত থাকার পর হুট করেই বলে উঠল তনয়া, সুবি, তুই একটা কাজ কর, ফোনটা লাগা। ফোনটা ধরার পর সালাম দিয়ে বলবি, শ্রদ্ধেয় সাদাব মহাদয়, আমি অতি ক্ষুদ্র বালিকা সুব্রতা। আপনার সাথে সাক্ষাতের পর থেকে আমার হৃদয়ে মণিকোঠায় অদ্ভুত কিছু বাসনার উদয় ঘটেছে। মূলত আমি আপনার সহিত প্রণয়। এটুকু বলতেই বাকি চারজন চেঁচিয়ে উঠে বলল, প্লিজ থাম। তনয়া চমকে উঠে অদ্ভুত চোখে তাকালো। অর্পণ তনয়ের কাঁধে হাত রেখে দুঃখী দুঃখী গলায় বলল, দোস্ত, বিশ্বাস কর, আমার আইডিয়াতে পোলাটা যা একটু ঝুলে থাকবে। তোর এই আইডিয়া ফলো করলে ইনস্ট্যান্ট অ্যাটাক ফ্যাটাক করে মরে যাবে, বাঁচার কোনো চান্সই নাই, এক্কেবারেই নাই। তনয় অবাক হয়ে বলল, কেন? সুব্রতা তো বলল সাদাব ভাইয়া নাকি গভীর টাইপ মানুষ, তাই আমি ভাবলাম গভীরভাবে। পুষ্পি নাক ফুলিয়ে হাত জোর করে বলল, প্লিজ বোন, কিছুক্ষণের জন্য হলেও তোর এই ভাবনা নামক সফটওয়্যারটা বন্ধ রাখ। তোর ওই সফটওয়্যার যে কতটা ডেঞ্জারাস সে সম্পর্কে তোর কোনো ধারণাই নাই। মানুষ খুন করতে তোর এই বিখ্যাত ভাবনাগুলোই যথেষ্ট, ডাফার। তনয় বাধ্য মেয়েদের মতো ভাবনা নামক অপচেষ্টাটা বাদ দিয়ে চুপচাপ বসে রইল। আবারও নীরব হয়ে গেল সবাই। সুব্রতা ফোনটা ডান হাতে তালুতে আঘাত করতে করতে রুমময় পায়চালি করতে লাগলো। পুষ্পি তুমুল গতিতে নখ কামড়াতে লাগলো। অর্পণ ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বসে রইল। প্রেমা দাঁত দিয়ে ঠোঁট চেপে পায়ের নখ খুঁড়তে লাগলো। তনয়া উদাসী হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু কারো মাথাতেই চমৎকার কোনো কথা এসে ধাক্কা দিল না। অনবরত কথা ফোটানো মেয়েগুলোর কথার ঝুড়িটা যেন হুট করে ফাঁকা হয়ে গেল। সহজ ব্যাপারটা সহজভাবে নিলে হয়তো বিষয়গুলো এতটা ভয়াবহ ভাবনার হয়ে উঠত না, এতটা ভাবতেও হতো না। কিন্তু সহজ জিনিসটাকে অযথা টেনে হিঁচড়ে কঠিন করায় তা যেন ক্রমেই ভাবনার বাইরে গিয়ে ঠেকল। বিশ্বাস করতে বাধ্য করতে লাগলো যে ব্যাপারটা ভয়াবহ কঠিন, খুব বেশি কঠিন। প্রায় আধা ঘন্টার মতো চুপচাপ বসে থাকার পর চারিদিকে সূর্যের আলো মিয়ে এলো। মাগরিবের আজানটা কানে আসতেই প্রত্যেকে অস্থিরভাবে নড়ে চড়ে উঠল। মাগরিবের আজানটা মধ্যবিত্ত মেয়েদের বাড়ি ফেরার এক অলিখিত শর্তবার্তা। এই সময়ে মধ্যবিত্ত মেয়েদের বাড়ি ফিরতে হয়, এটাই নিয়ম। এই নিয়মের বাইরে গেলেই মেয়েদের মন আটকে ওঠে। অচেনা ভয় আর অনিশ্চয়তায় বুকটা কেমন কেঁপে কেঁপে ওঠে। সেই সাথে মনটাকে আচ্ছাদিত করে গাঢ় মন খারাপ। সেই মন খারাপের রেশ ধরেই তপ্ত দীর্ঘশ্বাস ফেলল পুষ্পি। তার দীর্ঘশ্বাসটা যেন নিস্তব্ধ রুমের চারটি দেয়াল বিরতিহীনের মতো ঘুরে ফিরে হাওয়ায় মিলিয়ে গেল। ফোনটা কর সুবি, সালাম দিয়ে নিজের পরিচয়টা দিবি, তারপর কফির জন্য জিজ্ঞাসা করতে পারিস। যদি মানা করে দেয়? দিলে দিল, কি আর করার। অর্পণ জ্বলে উঠে বলল, মানা করবে না, মানা করলে ব্যাটারে বনানী থেকে তুলে আনবো। তনয়া বলল, অমন এক ব্যাটা ছেলেরে তুই তুলে আনতে পারবি? আরে ধুর, আমি কেন আনবো, গুন্ডা ভাড়া করব, সবাই 500 করে চাঁদা দিবি, বুঝলি? তনয়া কপট বিস্ময় নিয়ে বলল, 500 টাকার চাঁদা দিয়ে গুন্ডা পাওয়া যাবে না, তাও আবার আস্ত মানুষ তুলে আনার গুন্ডা। প্রমা বিরক্ত নিয়ে বলল, তোরা বড্ড বকিস, এক কথার মধ্যে ফাউ ফাউ হাজার কথা। এই সুব্রতা, তুই ফোনটা লাগাতো, দরকার হলে কি কি বলবি তা কাগজে লিখে দিব। সুব্রতা ঢোক গিলে আবার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো। অনেক সাহস নিয়ে সাদাফের নাম্বারটা ডায়াল করে কানে ধরল। ফোনটা কানে ধরার সাথে সাথেই বুঝতে পারল হাতটা কেমন থরথর করে কাঁপছে তার। এটাই কি তবে প্রথম প্রেমের অনুভূতি? বহুযুগ আগে নবপ্রেমে মত্ত তরুণীরা কি প্রথম প্রেমপত্র হাতে তুলে এইভাবেই কেঁপে উঠত? ঠিক সুব্রতার মতো হয়তো, আবার হয়তো না। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলল। ফোনের ওপারের আওয়াজটা সেই দীর্ঘশ্বাসটাকে নেড়ে চেড়ে হাজার খণ্ড করে বাতাসে উড়ালো। নির্দ্বিধায় বলে চলল শুধুমাত্র একটি কথা, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে। সুব্রতা যেন আর কিছুই শুনতে পেল না। ফোনটা কেটে আবার ডায়াল করলো, তারপর আবার একবার দুবার অনেকবার। ধীরে ধীরে তার স্বচ্ছ চোখ দুটোতে জমা হতে লাগলো বিন্দু বিন্দু জল। পুষ্পি সুব্রতার কাঁধে হাত রাখতে জল ভরা স্নিগ্ধ চোখ তুলে তাকালো সুব্রতা। ধরা গলায় বলল, ফোনটা বন্ধ দেখাচ্ছে পুষ্পি।
এত কিছুর পর এই কথাটা শোনার জন্য কেউ যেন প্রস্তুত ছিল না। সবার চোখে দেখা গেল এক রাশ হতাশা। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকলেন রাদিবা আহমেদ। নামাজের হিজাবটা এখনো তার মাথায় জড়ানো, চোখ মুখ স্নিগ্ধ শীতলতা, ডান হাতে নীলরঙা তাঁতের শাড়ি। মেয়েদের বিমর্ষ মুখ দেখে প্রথম দফায় খানিকটা হকচকিয়ে গেলেন রাদিবা। টেনশনটা সবসময় একটু বেশি তার। ছেলে মেয়েদের বিমর্ষ চেহারা দেখলেই কেন যেন আত্মাটা ছাদ করে ওঠে তার। মনে হয় এই বুঝি কিছু ঘটে গেল, খারাপ কিছু, ভয়ানক খারাপ কিছু। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে মৃদু হেসে মেয়েদের দিকে এগিয়ে গেলেন রাদিবা। মাকে দেখে শুভ্রতা অনুভূতিহীন চোখে একবার তাকালো। রাদিবা আহমেদ হাতের শাড়িটা শুভ্রতার দিকে ধরিয়ে দিতেই শুভ্রতা প্রশ্নমাখা দৃষ্টি নিক্ষেপ করলো মায়ের চোখে। শাড়ি কেন দিচ্ছ মা? এটা তো তোমার। রাদিবা আহমেদ মৃদু হেসে বলল, শাড়ি কেন দেয় বোকা মেয়ে? পাশ থেকে অর্পণ ফট করেই বলে উঠল, আন্টি হয়তো শাড়িটা যত্ন করে রাখার জন্য দিয়েছে। যা যা, জলদি শাড়িটা আলমারিতে রেখে আয় যা। শাড়িটা রেখে দিতে নয়, পরার জন্য দিয়েছি। এই গরমে শাড়ি কেন পরবো মা? তাও আবার এই সন্ধ্যায়? এখন পরার জন্য দিচ্ছি না, দিচ্ছি তো কালকের জন্য। কাল তোর ভার্সিটিতে যেতে হবে না, তোর দাদু আসছে, 11টা নাগাদ চলে আসবে, ট্রেনে আসছেন। সুব্রতা ভ্রু কুঁচকালো, বিস্ময় নিয়ে বলল, দাদু আসার সাথে শাড়ির কি সম্পর্ক মা? এমন তো নয় দাদু আজ প্রথমবার আসছে, তাহলে ভার্সিটি মিস দিতে যাব কেন? রাদিবা কিছুক্ষণ থম মেরে থেকে বলল, কাল তোকে দেখতে আসবে সুবি। রাদিবার কথাটা যেন বজ্রপাতের মতো শোনালো। সুব্রতার পাশ থেকে 4 বান্ধবী একই রকম চেঁচিয়ে উঠে বলল, কি? রাদিবা কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? কারো মুখে কথা ফুটল না। সুব্রতা বিস্ময় স্বরে বলল, কাল? কি বলছো এসব? তুমি আবারও বাবাকে না বলে? সুব্রতাকে থামিয়ে দিয়ে বলে উঠলেন রাদিবা, তোমার বাবা জানে সুব্রতা, এবং তোমার দাদু এবং ছোট চাচ্চুও জানে, তাই অযথা ঝামেলা করো না। ছেলে দেখতে শুনতে ভালো, তোমার কোনো সমস্যা হবার কথা নয়। সুব্রতা শক্ত গলায় বলল, ছেলেটাকে? ওই প্রফেসর ফারদিন হাসান? হ্যাঁ। রাদিবার স্পষ্ট জবাব। তারপর কিছুক্ষণ নীরবতা। মেয়েরা একে অপরের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দ বার্তা বিনিময় করে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না তারা। এই নীরবতা বহন কাটিয়ে আবারও কথা বলল রাদিবা। অর্পি? রাদিবার মুখে নিজের নাম শুনে চমকে উঠল অর্পণ। থমথমে গলায় বলল, জি আন্টি। রাদিবা হেসে বলল, তুমি তো খুব ভালো মেকআপ করতে পারো। কাল সুব্রতাকে সাজানোর ভারটা কিন্তু তোমার। চোখ ধাঁধানো সৌন্দর্যে সাজাবে কেমন? অর্পণ মাথাটা হালকা কাত করে সম্মতি জানালো। রাদিবা সুব্রতার মাথায় হালকা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সুব্রতা রুদ্ধশ্বাসে বসে রইল চুপচাপ। অর্পণ সুব্রতার কাঁধে হাত রাখতেই হঠাৎ করেই ফুপিয়ে উঠল সুব্রতা। বান্ধবীর বুকে মাথা রেখে অবুঝ কিশোরীর মতো ফুপিয়ে উঠল সে। সবাই একে একে সুব্রতার গা ঘেঁষে দাঁড়ালো। পুষ্পী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, কাঁদিস না প্লিজ, দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না, কিছু একটা ব্যবস্থা ঠিক হবে। সুব্রতা নাক টেনে টেনে অস্পষ্ট সুরে বলল, তোরা ঠিক বুঝতে পারছিস না, ফারদিন সাহেবকে মামুর আগে থেকেই পছন্দ। মা তো মামুর কথাতেই নাচে। সেটা না হয় ঠিক ছিল, কিন্তু এবার বাবা রাজি। গ্রাম থেকে দাদু আর ছোট চাচ্চু আসছে, মানে ব্যাপারটা সিরিয়াস। ওরা যদি কালকেই কাবিন করতে চায়, আমি কিন্তু একদম মরে যাব, শেষ করে দিব নিজেকে। তোরা জাস্ট আমাকে ঘুমের ট্যাবলেট এনে দিস প্লিজ। পুষ্পী ধমকে উঠে বলল, কিসব বাজে কথা বলছিস? সব ঠিক হয়ে যাবে, এত চিন্তা কেন করছিস বলতো? আমরা তো আছি। অর্পণও তার মায়াবী চোখ জোড়ায় এক ঝাঁক মায়া ঢেলে বলল, এভাবে কাঁদিস না প্লিজ, দে তো ফোনটা দে, আমি ট্রাই করছি। যদি লেগে যায়? দুবার তো পালিয়েছিলি, দরকার পড়লে আবারও পালাবি, সমস্যা কই? তাই বলে মরার কথা ভাববি? প্রেমার প্রশ্ন। সুব্রতা হেঁচকি তুলে নিয়ে বলল, তখন তো মামুর বাসা থেকে রাগ করে বেরিয়ে এসেছিলাম, সেটা কি পালানো বলে? তাছাড়া এবার দাদুও আসছে, দাদু আমার বড্ড ভালোবাসে। দাদু খুবই কনজারভেটিভ রে, আমি ওনার উপস্থিতিতে এমন করলে একদম সহ্য করতে পারবে না। সবাই নীরবে দাঁড়িয়ে রইল, কারো মুখে কোনো সান্ত্বনামূলক কথাও আসছে না। কি বলবে ভেবেই পাচ্ছে না। অর্পণ একের পর এক ফোন লাগাচ্ছে সাদাফকে, কিন্তু প্রতিবারই ভেসে আসছে নারী কণ্ঠে একই কথা। ধীরে ধীরে রাত বাড়ে। ঘণ্টাখানেক অপেক্ষা করে 8টার দিকে বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায় সবাই। কান্নারত সুব্রতাকে ছেড়ে যেতে ইচ্ছে না করলেও বা কি করতে পারে তারা? এমনিতেও এতটা রাত করে ফেরার যথেষ্ট ঝড়ঝাপটা পোহাতে হবে আজ। ওরা বেরিয়ে যেতেই দরজার ছিটকানি দিয়ে আবারও বিছানায় ওপর হয়ে শুল সুব্রতা। ঘন্টার পর ঘন্টায় বিরতিহীন কান্নায় মেতে থাকে সে। সেই সাথে বাড়তে থাকে কল লিস্টের ডায়াল সংখ্যা।
কেন যেন মনে হতে থাকে সাদা ফোনটা ধরলেই সব ঠিক হয়ে যাবে, সব। 2 দিন আগেও যে ছেলের প্রতি বিন্দুমাত্র অনুভূতি ছিল না, আজ হঠাৎ তাকে পাওয়া হবে না ভাবতে আঁতকে উঠছে সুব্রতা। কান্নায় বুকটা ভেঙে আসছে। অন্য কারো হতে হবে কথাটা ভাবতেই নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে তার। এভাবে কি বাঁচা যায়? নিচ থেকে বিকট হনে বাহানা কাটিয়ে নিচের দিকে তাকালো সুব্রতা। দাদু এসে গেছেন। গায়ে সাদা পাঞ্জাবি, পায়জামা, সাদা লম্বা দাড়ি আর টুপি মাথায়। গম্ভীর একজন বৃদ্ধ। চোখ মুখে সম্ভ্রান্ত ভাবটা স্পষ্ট। বয়সটা 80-র কোঠা পেরোলেও শক্তপোক্ত রসালো শরীরটা এখনো বেশ আকর্ষণীয়। গ্রামের হাই স্কুলের এককালীন হেডমাস্টার ছিলেন তিনি। স্কুল থেকে রিটায়ার্ড নিয়ে টানা 10 বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার গুরুগম্ভীর চালচলন, শিক্ষাগত যোগ্যতা এবং হাজি পদবীর জন্য গ্রামের সবাই বেশ সমীহ করে চলে তাকে। 3 ছেলেও তার বাধ্যগত সন্তান। সবার প্রতি শক্ত হলেও সুব্রতার প্রতি বড় দুর্বল তিনি। ছোট ছেলেটা হওয়ার সময়ই তার স্ত্রী শম্পা পৃথিবী ছাড়ে। সেই মৃত স্ত্রীকে এখনো সময় করে ভাবে আনিমুল হক। সুব্রতার মুখটাতে মাঝে মাঝেই অল্প বয়সে স্ত্রীর ছায়া খুঁজে পান আনিমুল হক। তাই হয়তো দুর্বল হয়ে পড়েন বারবার। আশি যুগল প্রেম পর্ব 12 এখানেই শেষ করছি। আজকের পর্বটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।